আজকে সকালে হঠাৎ করে আর্জেন্টিনা জাতীয় দলের একটা ছবি, অনুশীলনের একটা ছবি চোখের সামনে আসলো। তো সেখানে অনুশীলনের দেখি মাঠের মাঝখানে হেঁটে বেড়াচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে ক্লদিও তাপিয়া, এএফ এর প্রেসিডেন্ট, মানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এখন সাধারণত কোনো একটা ফুটবল অ্যাসোসিয়েশন, এবং সেটা যদি আর্জেন্টিনার মতো পাওয়ারফুল একটা কান্ট্রি হয়, তার প্রেসিডেন্ট এরকম খেলোয়াড়দের সঙ্গে হেঁটে বেড়াবেন, মশকরা করবেন, এটা একটু অস্বাভাবিক। কিন্তু জিনিসটা আপনি তাপিয়ার আমলে দেখবেন খুবই স্বাভাবিক। প্রায় দেখবেন মেসির সঙ্গে কোথাও বসে আড্ডা দিচ্ছে, টিম প্র্যাকটিসের পাশে ওই টিম কিট পরেই ওখানে বসে পানি খাচ্ছে, খেলোয়াড়দের সঙ্গে রসিকতা করতেছে। ক্লদিও তাপিয়া এই লোকটা সম্পর্কে আসলে আমাদের বলাই হয় না, মানে একদম আলোচনার বাইরে থেকে যায়। এই যে বিশ্বকাপ একটা জিতলো আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতলো, দুটো কোপা জিতলো, একটা ফিনালেসিমা জিতলো, এটার জন্য সবচেয়ে বড় অবদান তো লিওনেল মেসি আর লিওনেল স্কালোনির। সবচেয়ে বড় অবদান খেলোয়াড়দের, প্রত্যেক খেলোয়াড়ের। কিন্তু যে আর্জেন্টিনা একটা ধ্বংসস্তূপের মধ্যে ছিল, 500-600 মিলিয়ন ডলার দেনায় ছিল, জাতীয় দলের ক্যাম্প আয়োজন করতে পারতেছিল না ঠিক মতো, জাতীয় দলের কোচ নিয়োগ করতে পারতেছিল না টাকার অভাবে, একটা ধ্বংসস্তূপ ছিল। সেই টিমটাকে কিভাবে গোছায় ফেললো, গোছায় পৃথিবীর সর্বাধুনিক সুবিধা সমৃদ্ধ একটা ন্যাশনাল টিম বেস বানাইলো, একটা বেস ক্যাম্প বানাইলো। এই জায়গাটা কিভাবে আসলো? এটার পিছনে আপনি প্রেসিডেন্টকে অবদান না দিয়ে পারবেন না, এফএ প্রেসিডেন্টকে একটু কৃতিত্ব না দিয়ে পারবেন না। এই যে টিমের যে সাকসেস, টিমের যে বন্ডিং, এই জায়গায় ক্লদিও তাপিয়ার অনেক ভূমিকা আছে। এবং আর্জেন্টাইন ফুটবল স্ট্রাকচার, যে বয়সভিত্তিক ফুটবল, ন্যাশনাল টিমের স্ট্রাকচার, এইগুলাকে পুরো সে ঢেলে সাজাইছে। নিজের বুদ্ধিতে শুধু না, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ঢেলে সাজাইছে। কিন্তু কাজটা তো তাকে করতে হয়েছে। ফলে আমাদের যেটা হয় যে আমরা একটু এন্টি এস্টাবলিশমেন্ট মানুষ হিসাবে, আমরা কখনো কোথাও কোনো সংগঠনের প্রধান, কোনো সংগঠক, কোনো প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদের খুব একটা প্রশংসা করতে চাই না। কিন্তু আমি মনে করি শত দোষ গুণ সত্ত্বেও ক্লদিও তাপিয়ার জন্য একটা করতালি রাখা দরকার। সেটা কেন দরকার, সে গল্পটা একটু বলি। দেখেন, লাতিন আমেরিকা হচ্ছে দুর্বৃত্তের এলাকা, মাফিয়াদের এলাকা। এটা বললে কোনো লাতিন ভক্ত, আমার চেয়ে বড় লাতিন ভক্ত খুব বেশি পাবেন না, কিন্তু বাকি যারা লাতিন ভক্ত তারা কেউ হঠাৎ চটে ওঠেন না। আমি বলতেছি, মানে ইতালিকে আপনার শিশু মনে হবে, দুবাইকে শিশু মনে হবে যদি লাতিন আমেরিকার পুরনো চিত্রটা বা এখনো যে স্রোতটা ভেতরে ভেতরে চলে। এই যে ইউএসএ এখন ভেনিজুয়েলায় অ্যাটাক করতে যাচ্ছে, যৌক্তিক বা অযৌক্তিক হোক, অভিযোগগুলো কিন্তু অযৌক্তিক না। লাতিন আমেরিকার মতো মাদক চোরা কারবার এবং লাতিন আমেরিকার মতো দুর্বৃত্তায়ন এই পৃথিবীতে খুব কম জায়গায় হয়েছে। প্রত্যেকটা দেশ অটোক্রেসি এবং মানে দুর্বৃত্তে আক্রান্ত। একই সঙ্গে এটা কাউন্টার হিসেবে ওইখানে একটা বাম রাজনীতিরও দারুণ উত্থান হয়েছে। তো সেই জিনিসগুলো আর কি সোসাইটিতে থাকলে ওইগুলোর প্রভাব ফুটবলে পড়ে। ফলে লাতিন আমেরিকার যে ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ, এইটার যিনি প্রেসিডেন্ট, 60-এর দশক থেকে আপনি একদম 79 সাল পর্যন্ত দেখবেন প্রতি বছরে একবার করে প্রায় বদলায়। বছর একটা ঘুরতে পারে না, প্রেসিডেন্ট বদলায় ফেলতে হয়। কারণ কি, তার নামে নানা রকম দুর্বৃত্তায়নের অভিযোগ ওঠে, দুর্নীতির অভিযোগ ওঠে, স্বজনপ্রীতির অভিযোগ ওঠে, এবং বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারি ঘটায়। ফলে কোনো প্রেসিডেন্ট টিকতে পারে না। তারপরে পলিটিশিয়ানদের দাপট আছে ওখানে, কানে বন্দুক ধরার ব্যাপার আছে ওখানে, দিনে দুপুরে অপহরণ, অমুক তমুক, এখনো তো শোনেন আর্জেন্টিনায় কি হয়। ফলে প্রেসিডেন্টটা কেউ টিকতে পারে না। এই জায়গাটা বিরল ব্যতিক্রম হয়ে আসছিলেন হুলিও গ্রন্দনা। আপনারা যারা একটু আর্জেন্টিনার সমর্থক তারা বোধহয় গ্রন্দনার নাম ভুলতে পারবেন না কোনোদিন। গ্রন্দনা 1979 সালে প্রথম এএফ এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই থেকে 2014 সালে মরার আগ পর্যন্ত এএফ এর প্রেসিডেন্ট ছিলেন। মানে আমরা তো জ্ঞান হওয়ার পর থেকেই শুনছি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন মানে গ্রন্দনা, এবং 14 সালে মারা যাওয়ার পরে বুঝছি যে নো, এই পদে অন্য লোকও আসতে পারে, মানে গ্রন্দনাই, ওই পদে গ্রন্দনাই থাকবে। গ্রন্দনা কি করলো, গ্রন্দনার সময় আর্জেন্টাইন ফুটবল কখনো সে অন্তত বাইরের বিশ্বকে টের পাইতে দেয় নাই যে এই যে ভেতরে যেসব অনিয়ম চলতেছে। 78 বিশ্বকাপ জেতার পরপরই সে দায়িত্ব নিল, তারপর থেকে সে মাফিয়া হয়ে উঠলো। একেবারে 8-10টা সেক্টরে যেরকম মাফিয়া হয়, ফুটবলে সে মাফিয়ার চেয়েও বেশি কিছু হলো। তার লাইফ নিয়ে দ্য প্রেসিডেন্টের নামে রীতিমতো নেটফ্লিক্সে ডকুমেন্টারি বানানো আছে, যে কি ভয়ঙ্কর লাইফ লিভ করছে সে, মানে কাউকে ফুটবলে মাথা তুলে দাঁড়াতে দেয় নাই। একই সঙ্গে এটাও সত্যি, সে আর্জেন্টিনা জাতীয় দলের তেমন কোনো বড় ক্রাইসিসেও পড়তে দেয় নাই।
সে অন্তত ওই ফিনান্সটা নিশ্চিত করছে, ম্যানেজমেন্টটা নিশ্চিত করছে যাতে আর্জেন্টিনা একটা ধারাবাহিকতায় থাকে। দেখেন তার আমলে আর্জেন্টিনা 2টা বিশ্বকাপ ফাইনাল খেলছে, জিততে পারে নাই। 6টা যুব বিশ্বকাপ জিতছে বিভিন্ন লেভেল মিলায়। অলিম্পিক ফাইনাল খেলছে 3বার, একবার গোল্ড জিতছে। এছাড়া কোপা আমেরিকা একেবারে কম জিতে নাই। ফলে গ্রন্দনার এই যে দীর্ঘ দীর্ঘ ক্যারিয়ার, এর সময় একবারে ব্যর্থও ছিল না আর্জেন্টিনা, খুব সফলও ছিল না। 2014 তো ফাইনাল খেললো, খেলার পরেই লোকটা মরে গেল। মরে যাওয়ার পরে আর্জেন্টিনায় শুরু হলো একটা দুর্দশা। দুর্দশা বললেও কম বলা হয়, ধ্বংসস্তূপ হয়ে গেল এফএ কার্যত। কেন ধ্বংসস্তূপ হয়ে গেল? ওই যে গ্রন্দনার ওই মাফিয়াগিরি, ওইটা সে জাতীয় দলকে বহির্বিশ্বের কাছে ভাবমূর্তি ঠিক রাখতে সে ভেতরে ভেতরে আর্জেন্টিনার ফেডারেশনরে কোটি কোটি টাকা ঋণের তলায় রেখে গেছে। সলিড বোধহয় $600 মিলিয়ন ঋণ ছিল এফের। বা এফের এমনিতেই ইনকাম অন্য কোনো বড় ফেডারেশনের সঙ্গে আপনি যদি তুলনা করেন, সিবিএফ মানে ব্রাজিল বা ইংল্যান্ড, স্পেন এদের সঙ্গে তুলনা করেন, এফের ইনকাম তখন এমনিতেই কম। তার উপরে যদি আপনি $600 মিলিয়ন, $600 মিলিয়ন ইউএসডি ঋণ করে যান, ভালো কোনো টিভি সত্ত্ব রেখে যাইতে পারে নাই, কিচ্ছু রেখে যাইতে পারে নাই। মানে গ্রন্দনা মরছে সেই সেকালের জমিদার, বখাটে জমিদারের মতো, বকে যাওয়া জমিদারের মতো। সে মরছে, উত্তরসূরিরা সে আবিষ্কার করছে দেনা ছাড়া আর কিচ্ছু নাই, বিল্ডিংও বিক্রি করে খায় গেছে, এরকম একটা অবস্থা। ফলে ইন্টারিম 2জন প্রেসিডেন্ট আসছিলেন, তাদের অবস্থা আরও খারাপ। এর মধ্যে একজন আবার চারিত্রিক কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারিতে জায়গা খোয়ালেন। এরকম একটা অবস্থায় ক্লদিও তাপিয়া, এত কথা যার জন্য বললাম, ক্লদিও তাপিয়া প্রেসিডেন্ট ইলেক্টেড হলেন। এখন ক্লদিও তাপিয়া একটা ছোটখাটো ফুটবলার ছিলেন, একসময় স্ট্রাইকার হিসাবে খেলছেন একেবারে লোয়ার ডিভিশনে একটা টিমে, ওই টিমটারই পরে সংগঠক ছিলেন। এই ছাড়া তেমন ফুটবলে কোনো পরিচয় নাই, মূলত বিজনেসম্যান। আর ওই যে কি সব জিনিস বানাতো ওনার একটা প্রতিষ্ঠান, মানে একটা কারখানা ছিল। ফলে ক্লদিও তাপিয়াও যে ফুটবলে খুব গ্রহণযোগ্য ক্যারেক্টার ছিল তা না, কিন্তু ওই মুহূর্তে আসলে কাউরে বললেও রাজি হতো না যে এফ এর দায়িত্ব না। একদিকে সারা বিশ্বের প্রেশার, আর্জেন্টিনার প্রেশার যে আর্জেন্টিনার কিছু জিততে হবে, বিশ্বকাপ জিততে হবে। এই মেসি রিটায়ার করে ফেলছে, টাইমটা খেয়াল রাখেন, 2017 সালে তাপিয়া দায়িত্ব নিল, তখন কিন্তু মেসি রিটায়ার করে ফেলছে, পুরা টিম ভাঙা পড়ছে, ডি মারিয়াও রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিছে, আগুয়েরোর হার্ট অ্যাটাক হয়ে গেছে একটা, তারপরেও আগুয়েরো বলতেছে যে খেললেও খেলতে পারি, নাও খেলতে পারি। এরকম একটা ক্রাইসিস মোমেন্ট, ওদিকে $600 মিলিয়ন দেনা। আপনারা বললে আপনি দায়িত্ব নেবেন এই ফেডারেশনের? কেউ দায়িত্ব নেবে না। আমি তো তাপিয়ারে সারা জীবন মনে রাখবো, ভাই ওই দুর্দশার মধ্যে একটা লোক চেয়ারে বসতে রাজি হয়েছে যে ভাই যাই হোক আমি ম্যানেজ করব। উনি বসছেন। দেখেন এরপরে আপনি তাপিয়া লিখে সার্চ দিলে অনেক কন্ট্রোভার্সি পাবেন। অনেকে বলবে যে সে প্রচুর টাকা উড়াইছে, অনেকে বলবে সে স্বজনপ্রীতি করছে। ওই যে তার ছোটবেলার যে ক্লাবটা, যেটা সে প্রেসিডেন্ট ছিল দীর্ঘকাল ধরে, ওই ক্লাবটার প্রেসিডেন্ট এখন তার ছেলে। ফলে এবং ওই ছেলে আবার পদাধিকার বলে এএফএ তে, এটা ওটা টেন্ডারবাজি টাজি করে। এইগুলো ওই যে বললাম না, লাতিন আমেরিকা দুর্বৃত্তদের দেশ, এসব জায়গায় মেনে নিতে হবে। তারপরেও লোকটা যখন চেয়ারে বসলো, বসে দেখেন প্রথম সে যে কাজটা করলো, দুটো কাজ সে একদম ডিক্লেয়ার করে দিল। প্রথম কাজ হচ্ছে আমার জাতীয় দলের কাঠামো আমূল বদলায় ফেলতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার টাকা লাগবে। এই জন্য সে হেন কোনো স্পন্সর নাই যেখানে সে সশরীরে যায় নাই। এডিডাসের সঙ্গে তো আর্জেন্টিনার দীর্ঘকালের একটা চুক্তি, তারপরেও এডিডাস ওই সময় টাকা বেশি দিচ্ছিল না, যেহেতু ব্র্যান্ডিং পুয়ার হয়ে যাচ্ছিল। সে এডিডাসের সঙ্গে লম্বা চুক্তি করছে, বড় অঙ্কের চুক্তি করছে, কোকা কোলার সঙ্গে করছে, বড় বড় চুক্তি করে ফেলাইছে, বুঝায় সুঝায় যে মেসি আমি রাখতেছি, মেসির সঙ্গে আমার পার্সোনাল রিলেশন এরকম। এবং মেসি এখানে তারে খুব সাপোর্ট দিছে যে ওকে আমি প্রেসিডেন্ট তোমার পাশে আছি। সে যখন রিটায়ারমেন্ট ওভারটার্ন করার পরে 2018 ওয়ার্ল্ড কাপ খেলার সিদ্ধান্ত নিল, তখন বললো যে প্রেসিডেন্ট তোমার জন্য আমি সব জায়গায় কথা বলতেছি। তার সঙ্গে তাপিয়ার ওই সময় থেকে খুব ভালো রিলেশন। এবং তাপিয়া কি করলেন, তাপিয়া তো বুঝে ওঠার আগেই 2018 বিশ্বকাপের ডিবাকলটা হয়ে গেল, সাম্পাওলি যে ডিবাকলটা করলেন, তাপিয়া হয়ে উঠলেন তারপরে। এর আগ পর্যন্ত তাকে অনেকটাই স্রোতে গা ভাসাইতে হয়েছে। তাপিয়াকে তখন পরপর কয়েকটা ডিসিশন নিতে হলো, কিছু ডিসিশন নিতে হলো প্রোগ্রেসিভ ডিসিশন, কিছু ডিসিশন নিতে হলো কনজারভেটিভ ডিসিশন। প্রথমত প্রোগ্রেসিভ ডিসিশন কেমন, উনি ওই যে শুরুতেই বলছেন ন্যাশনাল টিমের কাঠামো আমূল বদলায় ফেলবো, সেই জন্য উনি প্রথমে সিজার মেনোত্তির স্বেচ্ছাসেবা সার্ভিস নিলেন।
মেনত্তিকে তো আপনারা চেনেন, বিশ্বকাপ জয়ী কোচ। মেনত্তিকে রিকোয়েস্ট করলেন বৃদ্ধ মানুষ যে স্যার আপনি একটু আমাদের হেল্প করেন। প্রথম কয়েক মাস বিনামূল্যে উনি ফেডারেশনে যাতায়াত করতেন, পরে যখন একটু টাকা আসা শুরু করলো ওনাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে নিয়োগ দেওয়া হলো। ওনার মাধ্যমে, মেনত্তির মাধ্যমে কি করছে ন্যাশনাল টিমে সেটা আমি পরে বলতেছি। আগে হচ্ছে ফিনান্সের যে উদ্ধারটা করলো সেটা একটা বিশাল ব্যাপার হলো, আর কনজারভেটিভ ডিসিশন। ওই সময় পুরো আর্জেন্টিনা জুড়ে একটা শোরগোল ছিল যে সাম্পাওলিও যেহেতু পারে নাই, সাম্পাওলি আর্জেন্টিনার তরুণ কোচ হিসাবে স্পেনে ভালো করতেছিল, সেও পারে নাই, তাইলে বড় কোচ আনো। মিনিমাম গ্যাগো বা এই যে সিমিওনে এই লেভেলের কাউরে নিয়ে আসো। এখন এদের প্রত্যেকের যে রিলিজ ক্লজ, আপনার যদি এমনও হয় যে তারা সিমিওনে ফ্রি সার্ভিস দিবে ন্যাশনাল টিমকে, ধরে নিলাম আমি কথার কথা, এখন সিমিওনে যদি ফ্রিও আসতে চায় তাও যে রিলিজ ক্লজ তার ওটা দেওয়ার ক্ষমতা তখন এফ এর নাই। এফএ তখন শুধু ঋণ শোধ করে, বিজ্ঞাপনের টাকা ঢোকায়, ঋণ শোধ করে, কার্যত খেলোয়াড়দের বেতনও ঠিক মতো দিতে পারে না, এবং এই খেলোয়াড়রা তো বেতন নেওয়া তো ওরিডও না, ফলে ওইটা সমস্যা না। কোচও হয়তো বেতন নিত না যদি সিমিওনের তাপিয়া বলতো যে তোমার রিলিজ ক্লজের টাকা আমি দিচ্ছি তুমি চলে আসো, বেতন নিত না, উপায় ছিল না। তার বড় কোনো কোচ আনার মতো টাকা ইনভেস্ট, এককালীন টাকা ইনভেস্ট করার উপায় ছিল না। তাহলে উপায়কে তখন অনেকে বললো যে ঘরোয়া ফুটবল থেকে কাউকে কোচ করো। উনি বললেন যে না, এবং এটা মূলত মেনত্তির সাহসে করলেন। মেনত্তিও সাহস দিলেন যে না, এটা দরকার নেই, ঘরোয়া কাউকে মানে কোনো নামের পিছনে ছোটার দরকার নাই, যেহেতু আমরা টাকায় পাচ্ছি না সত্যিকারের বড় কোচ আনতে, তুমি এক কাজ করো, সাম্পাওলি যে অ্যাসিস্ট্যান্টরা ছিল ওদের তিনজনে রেখে দাও। ওই তিনজন কারা? এই লিওনেল স্কালোনি, পাবলো আইমার আর ওয়াটার স্যামুয়েলস, তিনজনকে রেখে দেওয়া হলো, এবং এর মধ্যে বাছাই করে দায়িত্ব দেওয়া হলো স্কালোনিকে। কি ভয়ানক সমালোচনা হয়েছে, পারলে লোকেরা তাপিয়ার তখন মুন্ডুটা নামায় ফেলে, এরকম অবস্থা। খোদ ম্যারাডোনা বলছেন যে স্কালোনি হচ্ছে সেরকম একটা ছেলে যার রোজারিওতে ট্রাফিক সামলানোরও ক্ষমতা নাই, আর সে আসছে ন্যাশনাল টিম সামলাবে, এর চেয়ে বড় হাস্যকর ডিসিশন দেখি নাই কোনোদিন। দুর্ভাগ্য যে ম্যারাডোনা আসলে ওই ট্রাফিক সামলাইতে না পারা লোকটা কি কি সামলাইতে পারে সেটা দেখে যেতে পারেন নাই। যাই হোক, ম্যারাডোনা তো এগুলো বলতেনি, কিন্তু ম্যারাডোনার এটা কথা না, পুরো আর্জেন্টিনা জুড়ে বিক্ষোভ হয়েছে স্কালোনিকে তাপিয়া দায়িত্ব দেওয়ায়, কিন্তু স্কালোনিকে মাথা ঠান্ডা করে তাপিয়া দায়িত্ব দিচ্ছেন। মিডিয়ার লেখালেখি চিল্লাপাল্লা কোনো কিছুতে উনি কান দেন নাই, উনি ওনার জায়গায় ঠিক থাকছেন। এবার কি করছেন, এবার হচ্ছে মেনত্তির সঙ্গে বসছেন, বসে একটা মাস্টার প্ল্যান করছেন যে টাকা তো আসা শুরু করছে, এখন আমি কোথায় নিয়োগ করব, তাহলে কি কোচ বদলায় ফেলবো? 2019 কোপায় আবারও ফাইনালে উঠতে ব্যর্থ হলো আর্জেন্টিনা। মেনত্তি বললেন না, আস্থা রাখো, কোচ স্কালোনিকে করছো, স্কালোনির সঙ্গে চুক্তি লম্বা করো, অন্তত 2022 পর্যন্ত চুক্তি লম্বা করো, ওর ভিতরে জিনিস আছে, ওকে ব্যাক করে যেতে হবে, কিন্তু তোমাকে মূলত যেখানে ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে এজিজাকে বদলায় ফেলতে হবে। এজিজা হচ্ছে আর্জেন্টিনার যেটা ট্রেনিং গ্রাউন্ড কাম আবাসিক সেন্টার, মানে আপনি কিভাবে বলবো, ওই যে সেন্টার অফ এক্সেলেন্স বা হোম অফ ফুটবল বলতে পারেন এটাকে। ওটা ওদের ক্লাসিক ভাবে ওইটাই হচ্ছে জাতীয় দলের সব কিছু। যখন জাতীয় দলের ক্যাম্প হয় ওখানে ক্যাম্প হয়, ওখানে আবাসন হয়। এইটা ধ্বংস হইতে হইতে এমন অবস্থা হয়েছিল যে ওখানে একটা প্রপার জিমও ছিল না, ন্যাশনাল টিমের ক্যাম্পই হতো না ঠিক মতো। এই যে আর্জেন্টিনা এত বছর ধরে রেজাল্ট পায় নাই, আসলে ইউরোপের খেলোয়াড়রা ওখানে গিয়ে যখন দেখছে যে একটা প্রপার থাকার জায়গা নাই, তাদের মেসের মতো করে লাইফ লিভ করতে হচ্ছে, ভালো একটা ওয়ান স্টার স্ট্যান্ডার্ডও থাকার জায়গা নাই, যেখানে প্র্যাকটিস করতেছে সেটা একটা পাড়া মহল্লার টিমের জায়গার মতো, প্রপার একটা জিম নাই, এরকম ভাঙাচোরা অবস্থা। মেনুত্তি বললেন যে আধুনিক যুগে তুমি ইউরোপে খেলা খেলোয়াড় আমাদের যেহেতু বেশি, এদের কাছ থেকে কখনো সেরা সার্ভিস পাবা না যদি তুমি এদেরকে সর্বোচ্চ সুবিধা দিতে না পারো। তাপিয়া যেটা করলেন, যতটুকু টাকা ম্যানেজ করতে পারছিলেন পুরোটা দিয়ে এজেইজারে নতুন করে সাজাইলেন, এবং এজেইজাকে এখন এর মাঝে সম্ভবত গার্নাচো বা কেউ একজন কোনো একটা ইন্টারভিউতে বলছে যে এজেইজা এখন পৃথিবীর যে কোনো টপ ক্লাবের যে ফ্যাসিলিটিস সেটা হচ্ছে বেটার। আসলেই তাই, এই যাকে যেভাবে ঢেলে সাজানো হয়েছে, একাধিক ওয়ার্ল্ড ক্লাস পিচ বানানো হয়েছে, শুধু একটা আলাদা ডাটা সেন্টার করা হয়েছে, ডাটা অ্যানালিসিস সেন্টার করা হয়েছে, বিশাল সেখানে কর্মযোগ্য চলতেছে সবসময় ডাটা অ্যানালিসিস। আপনি চিন্তা করেন আর্জেন্টিনা পৃথিবীর প্রথম ন্যাশনাল টিম যারা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এখন প্র্যাকটিস করে। এই যে খেলোয়াড়রা পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকে, ওখানে একটা কন্ট্রোল সেন্টার আছে যেখান থেকে স্কালোনির ইনপুট অনুযায়ী ভার্চুয়াল রিয়েলিটিতে খেলোয়াড়রা মেসিরা সবাই কানেক্টেড হয়ে তারা চাইলে প্র্যাকটিস করতে পারে। কোন লেভেলে নিয়ে গেছে, স্টেট অফ আর্ট একটা সেন্টার তৈরি করছে।
5 স্টার কোয়ালিটির একটা আবাসন তৈরি করছে। এবং আবাসনটা কেমন করা হয়েছে, প্রত্যেক খেলোয়াড় যাতে ফ্যামিলি মেম্বারদের নিয়ে মানে বউ বাচ্চা নিয়ে থাকতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। কারণ তাপিয়াই এটা প্রস্তাব করছেন। প্রথমে সবাই বলছে যে না, চিরকাল যেমন চলে আসতেছিল খেলোয়াড়রা নিজেরা থাকবে ওখানে এসে। তাপিয়া বলছেন না, তা হবে না, কারণ এই খেলোয়াড়রা ফেরেই বছরে 1-2 বার দেশে, সেটা ফেরে হচ্ছে ন্যাশনাল টিমের ক্যাম্পে। এখন ওরা বউ বাচ্চা রাখে আসবে যার যার যেখানে খেলে ইউরোপে, আর না বউ বাচ্চা ওই যার যার কেউ সে এসে রোজারিওতে রাখবে, অমুক এসে তমুক জায়গায় রাখবে, রাখে ওরা এসে ব্যাচেলার ভাবে উঠবে, তা হবে না। সবাই যার যার বউ বাচ্চা নিয়ে ক্যাম্পে উঠবে। বউ বাচ্চা সহজ যাতে থাকতে পারে সেরকম বিশাল বিশাল বেডরুম করা হয়েছে। প্রত্যেকটা বেডরুম 5 স্টার কোয়ালিটির করা হয়েছে। এবং শুধু এইটা না, এখানে মেনত্তির একটা বড় শর্ত ছিল যে দেখো, যে যে সুবিধা ওখানে স্ট্রাকচার দাঁড় করা বা প্রত্যেকটা যেন যুব দলের খেলোয়াড়রাও ইউজ করতে পারে। মানে আবাসন থেকে শুরু করে ওই পিচ, ওই অ্যানালিটিক্স সেন্টার, ওই ভিডিও অ্যানালিসিস, ওই সর্বোচ্চ স্টেট অফ আর্ট যে টেকনোলজি সবগুলো যুব দলগুলোও ইউজ করবে। এটা হচ্ছে তাপিয়ার আমি মনে করি সবচেয়ে বড় অবদান আর্জেন্টিনার ফুটবলে। এই যে আর্জেন্টিনার 4টা ট্রফি, এর পেছনে তাপিয়ার সবচেয়ে বড় অবদান হচ্ছে এই যে স্টেট অফ আর্ট একটা সেন্টার তৈরি করা, ন্যাশনাল টিম সেন্টার তৈরি করা এজেইজাকে, সেই জিনিসটা করতে পারছে। এবং এর পরে কতগুলো মৌলিক পরিবর্তন আনছেন তাপিয়া। সেটা হচ্ছে পুরো কোচিং স্টাইল এবং ন্যাশনাল টিমের যে স্ট্রাকচার এটাকে বদলায় ফেলা হয়েছে। আগে আর্জেন্টিনায় যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা দল ইন্ডিভিজুয়াল ছিল, এই দলের একজন কোচ, ওই দলের একজন কোচ, এখনো তাই আছে। কিন্তু বড় বড় টিমগুলো আপনি যদি ব্রাজিল, স্পেন এদের দিকে তাকান, তারা যেটা করে তারা একটা ছাতার নিচে আনে জিনিসটাকে। তারা নানাভাবে এক টিমের সঙ্গে আর এক টিমের দেয়া নেয়া চালাইতে থাকে, একটা ছাতার নিচে সবকিছু হবে। সেই জিনিসটা তাপিয়া আর্জেন্টিনায় প্রয়োগ করলেন। কিভাবে প্রয়োগ করলেন? লিওনেল স্কালোনি ন্যাশনাল টিমের কোচ, আর ইয়ের ডিরেক্টর হচ্ছেন, টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন তখনও বেঁচে আছেন মেনত্তি। এখন মেনত্তি সবগুলো দলের উপরে চোখ রাখতেছেন, কোথাও কথা বলতেছেন না, তুমি এই করো তুমি ওই করো, কোনো উপদেশ নাই, শুধু মাঝে মাঝে পরামর্শ আছে, এটা করে দেখতে পারো। হঠাৎ করে মেনত্তি এসে স্কালোনিকে বলতেছেন যে তুমি নেক্সট উইকটা একটু আন্ডার 17 টিমের ক্যাম্পে থাকো তো, এই ন্যাশনাল টিমের ক্যাম্প আইমার চালাক, বা ন্যাশনাল টিমের হয়তো ওই সময় ক্যাম্প নাই, বেশিরভাগ সময় তো ন্যাশনাল টিমের ক্যাম্প থাকে না। স্কালোনি তখন গিয়ে যুব দলের সঙ্গে থাকতেছেন, জাস্ট যুব দলের প্র্যাকটিস দেখতেছেন। ওখানে হয়তো মাসচেরানো প্র্যাকটিস করতেছে, মাসচেরানো টিম চালাচ্ছে, মাসচেরানোর সঙ্গে কথাবার্তা বলতেছেন যে কি হচ্ছে কি অবস্থা। আবার ন্যাশনাল টিমের প্র্যাকটিসে প্রায় ইনক্লুড করা হচ্ছে যুব দলের কোচদের, যে তোমরাও সরাসরি এটার সঙ্গে এনগেজ থাকো। ন্যাশনাল টিম যখন প্র্যাকটিস করে ওখানে যুব দলগুলোরে ওদের অপোনেন্ট হিসাবে ম্যাচ খেলানো হচ্ছে, ইনফরমাল ম্যাচ খেলানো হচ্ছে, একসঙ্গে অনেক সময় ব্লেন্ড করে প্র্যাকটিস করানো হচ্ছে। দেখা যাচ্ছে 1 সপ্তাহের ক্যাম্প, তার মধ্যে একটা দিন হচ্ছে পুরো সবগুলো ন্যাশনাল টিম, সবগুলো যুব দল টল সহ সবাই একসঙ্গে প্র্যাকটিস করবে। কি অসাধারণ ব্যাপার না? তার ফলটা দেখেন, আজকে স্কালোনি যখনই কোনো যুব দল থেকে কাউরে ডেকে পাঠাচ্ছে, 17 বছর 18 বছর বয়সী ছেলে পেলে ডেকে পাঠাচ্ছে, যখন মাঠে নামতেছে আপনার মনে হচ্ছে রেডি প্রোডাক্ট। রেডি প্রোডাক্ট তো মুখে বললে হয় না, এটার জন্য এই বিশাল একটা তৎপরতা করা লাগছে যে সবগুলো টিমকে একটা ছাতার নিচে আনা। এইগুলো আসলে মূলত টেকনিক্যাল পরিবর্তন ছিল। তাপিয়া আর দুটো জায়গায় বড় দুটো পরিবর্তন আনলেন, যেটা আর্জেন্টিনায় আসলে খুব বিরল ব্যাপার হয়ে উঠছিল সেই 78-এর পর থেকে। সেটা হচ্ছে সাবেক খেলোয়াড় এবং লিজেন্ডারি কোচদের ন্যাশনাল টিমের পাশে আনা। আর্জেন্টিনায় দেখেন, মানে সব ভালোর তো একটা খারাপ দিক থাকে। ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা যখন আর্জেন্টিনায় মহিরুহ হয়ে উঠলেন, তার ফাদার ফিগার ছিলেন হুলিও গ্রন্দোনা। এই দুজনের কারণে আর্জেন্টিনার টিমের আশেপাশে সাবেকরা কেউ বা এই একটু অতীত হয়ে যাওয়া কেউ সেরকম ওয়েলকাম ছিলেন না। এটা কিন্তু সত্যি, এটা মানতে হবে। ম্যারাডোনার মতো ফিগার থাকলে ওখানে গিয়ে কে বুদ্ধি দেবে? গ্রন্দোনার মতো মাফিয়া থাকলে ওখানে গিয়ে কে কথা বলবে? তাপিয়া এই জিনিসটা একদম ভেঙে দিলেন। তাপিয়া ওই যে প্রথমেই বললাম যে মেনত্তির মতো লিজেন্ডারি মানুষ, মেনত্তি নিজেও কিন্তু মাফিয়া, সে আবার অন্য ধরনের মাফিয়া, সে খারাপ মাফিয়া না, সে হচ্ছে ভালো মাফিয়া, মাফিয়া কোচ। তার সামনে দাঁড়ায় কথা বলার সাহস পৃথিবীর খুব বেশি লোকের ছিল না। মেনত্তির মতো মানুষকে এনে টিম ডিরেক্টর করলেন, টেকনিক্যাল ডিরেক্টর করলেন। এখন মেনত্তির মেধাটা তো কাজে লাগতেছে, হোক প্রায় মৃত্যুর কাছাকাছি, তখন সত্যিই তো বিশ্বকাপ দেখে যেতে পারেন নাই, তার আগেই মারা গেলেন। মেনত্তিকে এনে টেকনিক্যাল ডিরেক্টর করলেন এবং মেনত্তি লিমিটের মধ্যে থেকে সবগুলো টিমের উপরে চোখ রাখতেছেন। সাবেইয়ারে আনলেন,
সাবেইয়া 2014 সালে বিশ্বকাপ ফাইনালে তুলছেন। সাবেইয়ার যে গুরুত্ব আছে এটা তাপিয়া ফিল করে সাবেইয়ারে এনে প্রায় ওনাদের টেকনিক্যাল মিটিংয়ে সাবেইয়া থাকতেন। মানে মেনত্তি, স্কালোনির দুই ডেপুটি আইমারার স্যামুয়েলস আর সাবেইয়া। এছাড়াও সাবেক বিভিন্ন কোচকে বিভিন্ন অতিথি সেশনে আনার ব্যবস্থা করতেন। এটা অবশ্য স্কালোনির খুব বড় একটা আগ্রহের ব্যাপার ছিল। স্কালোনি প্রায়ই তাপিয়াকে বা মেনত্তিকে বলতেন যে অমুক কোচ, যেমন পেকারম্যানকে আনা হয়েছিল। পেকারম্যান তখন অন্য একটা ন্যাশনাল টিমের কোচ। তারপরেও পেকারম্যান এসে একটা সেশনে কথা বলছেন খেলোয়াড়দের সঙ্গে বা টেকনিক্যাল মিটিংয়ে থাকছেন। আর্জেন্টিনার টেকনিক্যাল মিটিংয়ে কি আলোচনা হয় সেখানে পেকারম্যানকে রাখা হয়েছে। এখন তো পৃথিবীর শীর্ষস্থানীয় বেশিরভাগ কোচ হচ্ছে আর্জেন্টাইন, ফলে এদের সবাইকে নানাভাবে এনগেজ করা হয়েছে। এমন হয়েছে ভিডিও কলে ন্যাশনাল টিমের সবাই বসছে, সেখানে হয়তো সিমিওনে কথা বলতেছে, সাবেক লিজেন্ড হিসাবেও কথা বলতেছে, বর্তমান বিশ্বের অন্যতম সেরা কোচ হিসাবে কথা বলতেছে। এই যে সাবেক লিজেন্ডদের কথা বললাম, সাবেক লিজেন্ডদের ইউজ করায় তাপিয়া হচ্ছে সর্বোচ্চ এফোর্ট দিচ্ছেন। যে এই যারা সেই ম্যারাডোনা পরবর্তী যুগ থেকে শুরু করে এই মেসির আগ পর্যন্ত যারা ন্যাশনাল টিমে লিজেন্ডারি ফিগার ছিলেন, সবাইকে আমার এখানে আনতে হবে। রিকুলমেকে কার্যত দিনের পর দিন ন্যাশনাল টিমের ক্যাম্পে রাখা হয়েছে। কোনো পদ নাই, কিচ্ছু নাই, তাপিয়া রিকোয়েস্ট করছেন। রিকুলমের সঙ্গে তাপিয়ার সম্পর্ক কিন্তু খুব ভালো না, তারপরেও মানে ওই সৌজন্যটা রিকুলমের দেখাইছে। রিকুলমে সম্ভবত তাপিয়ার এগেনস্টে নেক্সট টাইম আবার ইলেকশন করবে। ওই সৌজন্যতাটা রিকুলমের দেখাইছে যে এই সম্পর্ক যাই থাক, সে আমার বলছে ন্যাশনাল টিমে হেল্প করতে, সে আসছে, কথা বলছে। বাতিস্তুতা, জানেত্তি, গয়কোচিয়া, আপনি লিজেন্ডারি ক্যারেক্টার খুব কম পাবেন যাদেরকে তাপিয়া পার্সোনালি রিকোয়েস্ট করে ন্যাশনাল টিমের কাছে আনে নাই যে তোমরা আসো, কিছু করো না, তোমরা পাশে দাঁড়ায় থাকো, ন্যাশনাল টিমের ট্রেনিং দেখো। ন্যাশনাল টিমের ট্রেনিং চলতেছে, হয়তো কোনো কথা নাই, জানেত্তি শুধু দাঁড়ায় দেখতেছে যে তার 3 কলিগ হচ্ছে কোচ আর তার ছোট ভাইরা খেলতেছে, মেসি তো তার সঙ্গেও খেলছে। এই জিনিসগুলো সবাইকে অনুপ্রাণিত করে এবং এদের প্রত্যেকটা দিয়ে সেশনে বক্তৃতা দেওয়া হয়েছে স্কালোনি। ওনারা নানা অভিজ্ঞতা শেয়ার করছে, অমুক করছে, তমুক করছে। মেসি ছাড়া, মেসি আর মেসি, ডি মারিয়া আর ওটামেন্ডি ছাড়া বাকিরা তো একদম পিচ্ছি, ফলে ওদের জন্য এই বক্তৃতাগুলোও খুব কাজে লাগছে। ম্যারাডোনার সমকালীন লেজেন্ড বুরুচাগার নাম তো পৃথিবী থেকে মুছেই গেছে। ম্যারাডোনার ওই মিডফিল্ডেই খেলতেন। বুরুচাগা অসাধারণ মিডফিল্ডার ছিলেন। ওই যে বললাম না, ম্যারাডোনার নামের পাশে কিচ্ছু টেকে নাই আর ওই সময়। সেই বুরুচাগারে আবার তাপিয়া ফিরায় আনছিলেন, এনে এদের সঙ্গে উনি অ্যাট্যাক করছেন। বুরুচাগা টেকনিক্যাল কমিটির মেম্বার ছিলেন, মানে মেনত্তির সঙ্গে কাজ করতেন। এখনো বোধহয় বুরুচাগা ফেডারেশনে আছেন। সব মিলে উনি একটা কাজ নিশ্চিত করছেন যে যত সাবেক লিজেন্ডারি কোচ এবং আছেন, খেলোয়াড় আছেন, সবাইকে এনগেজ করা। বর্তমানেও যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আর্জেন্টাইন কোচ আছে, তাদের কোনো না কোনোভাবে তাদের অবদান রাখতে দেওয়া। আরেকটা কি কাজ করছে, সেটা হচ্ছে মেসির বন্ধুরা। এই যে মেসির বন্ধুদের একটা এনভায়রনমেন্ট দেওয়া। দেখেন, সবাই তো ওয়ার্ল্ড কাপ মেক করতে পারে নাই। 2014 সাল যে টিমটা খেলছে ওইটাকে বলাই হতো মেসি অ্যান্ড হিজ ফ্রেন্ডস। ওই টিমটা তো বিশ্বকাপ জিততে পারলো না এবং ওই টিমের তো বেশিরভাগ মেম্বার 2022 পর্যন্ত আর টিকলো না। একমাত্র টিকলো ওটামেন্ডি আর ডিমারিয়া, বাকি তো কেউ টিকলো না। আর এর মাঝখানে এই যে স্কালোনির 36 ম্যাচ অপরাজিত দল, এই দলেরও অনেক মেম্বার ফাইনালি বিশ্বকাপে যেতে পারলো না। তার ভিতরে লেসোলসো আর অ্যাঞ্জেল কোরেয়ার মতো ফিগার, ওরা তো মানে ইনজুরির কারণে যেতে পারলো না। ওরাই না আর্জেন্টিনার প্রাণ ছিল, যেটা পরে ম্যাকঅ্যালিস্টার আর এনজো হয়েছে, ওরা যেতে পারলো না। এরকম অনেক মিসিং 14 থেকে যদি 22 হিসাব করেন, এই লম্বা পিরিয়ডে অনেকেই স্বপ্ন নিয়ে খেলছে না, যারা মেসির সাথে বিশ্বকাপ জিততে চাইছে, কিন্তু 2022 স্কোয়াডে আর তারা নাই। আগুয়েরো হার্ট অ্যাটাক করছে পরপর 2টা, করার পরে ফুটবলই ছেড়ে দিছে। এখন এদেরকে কিভাবে আপনি টিমের সঙ্গে রাখবেন? মানে টিমে যারা আছে তারাও তো মিস করবেন না এদের, বিশেষ করে লেসোলসো বা অ্যাঞ্জেল কোরেয়া, এরকম যারা ইনজুরির জন্য স্কোয়াডে জায়গা পেল না, তাদের মিস করবে না এই বাচ্চারা? এরা ভাববে না যে আরে লেসোলসো থাকলে এই মজাটা করা যেত? কাম করে ফেলছে। বিভিন্ন পদ মানায় এদের প্রত্যেকটা অ্যাক্রেডিশন কার্ড দেওয়া আছে। ম্যাচ চলাকালীন, প্র্যাকটিস চলাকালীন এরা সবাই মাঠে ঢুকতে পারে। ম্যাচ চলাকালীন শুধু ঢুকতে পারতো আগুয়েরোর সাপোর্ট স্টাফ দেখায় দেওয়া ছিল যে আগুয়েরোকে টিমের সঙ্গেই রাখবো। তাপিয়া নিজে ফিফায় তার ফর্ম পাঠায়, সেই ফর্ম অনুযায়ী তার সহকারী কোচ দেখানো হয়েছে।
আপনি জানেন ফিফা বিশ্বকাপে কিন্তু এনলিস্টেড সহকারী কোচদের একজন আগুয়েরো, সে কিন্তু সেই হিসাবে মেডেলটা পরে, ওই যে মেডেলটা সে বিশ্বকাপ যে মেডেল পরে ওই হিসাবে। আর অ্যাঞ্জেল কোরেয়া বা লেসোলসো সহ অন্তত 15 জন খেলোয়াড় যারা এই যে লাস্ট সেট আপটায় স্কালোনির সেট আপটায় এই পথে বিভিন্ন সময় খেলছে, খেলে দলকে 36 ম্যাচ অপরাজিত রাখছে, এদের প্রত্যেককে অ্যাক্রেডিটেড করা হয়েছে, নানা ক্যাপাসিটিতে অ্যাক্রেডিটেড করা হয়েছে, যাতে তারা সবসময় প্র্যাকটিসের দিন তো থাকতেই পারে, ম্যাচের দিন অ্যাটলিস্ট ভিআইপি গ্যালারিতে বসে থাকবে, সবচেয়ে কাছাকাছি বসে থাকবে। খেলোয়াড়দের প্রত্যেকের দূরতম আত্মীয়কে স্টেডিয়ামে থাকা নিশ্চিত করা হয়েছে, কাতারে আসা নিশ্চিত করা হয়েছে। জিজ্ঞেস করা হয়েছে খেলোয়াড়দের, সিনিয়র খেলোয়াড়দের কথা বাদ দেন, লিওনেল মেসির সব আত্মীয় স্বজন অ্যাক্রেডিশন কার্ড পাবে, ভিআইপি টিকিট পাবে, এটাই স্বাভাবিক। জুনিয়র খেলোয়াড়দের তাপিয়া নিজে জিজ্ঞেস করছেন, এই তোমার কে কে ইসে আসতে চায়, বিশ্বকাপে খেলা দেখতে আসতে চায়। আপনি জানেন এই এমি মার্টিনেজ ন্যাশনাল টিমের আশেপাশে থেকেও 2018 বিশ্বকাপ টিকিট কেটে দেখতে হয়েছে। সেখানে 2022 বিশ্বকাপে তাপিয়া নিশ্চিত করছেন যত লোকের স্টেক আছে, সেটা এক্স খেলোয়াড় হোক, খেলোয়াড়দের আত্মীয় স্বজন হোক, প্রত্যেকের মাঠে থাকা আমি নিশ্চিত করব, কাউকে টিকিট কেটে খেলা দেখতে হবে না। এই যে এফোর্টটা দেওয়া, সে যে ন্যাশনাল টিমের আবাসন সুবিধা, ক্যাম্প এটা রিনোভেট করছে, টাকা পয়সার অভাব মিটাইছে, বিশাল একটা স্ট্রাকচারাল চেঞ্জ আছে, এগুলো তো আছে। আপনি শুধু ভাবেন এই আবেগের জায়গাটা, এই যে ফ্যামিলি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেওয়া। আজকে তাপিয়া মাঠে যখন প্র্যাকটিসে পৌঁছায়, ওই যে আলিকান্তেতে প্র্যাকটিসে যখন মেসিদের পাশে পৌঁছায়, মেসিরা তার সঙ্গে দুষ্টুমি করে, তার গায়ে পানির বোতল ছুঁড়ে মারে, এই জায়গার তৈরি হয়েছে ওই জায়গা থেকে, যে তোমাদের আমি সর্বোচ্চ কমফোর্ট দিব, তোমরা কি চাও আমি সেটা নিশ্চিত করব। আমি গন্দনা না, আমি মাফিয়া না, আমার সামনে কথা বলতে কোনো খেলোয়াড়কে দুইবার ভাবতে হবে না। আপনি দেখবেন তাপিয়ার ছবি আসে, তাপিয়ার সঙ্গে খেলোয়াড়দের ছবি আসে, তাপিয়া দাঁড়ায় আছে, খেলোয়াড়রা পায়ের পরে পা রেখে বসে আছে, মানে তাপিয়ারও তো বয়স প্রায় 60 হয়ে গেল, তো তাপিয়ার সামনে ওই 20 বছর 21 বছরের বাচ্চারা পায়ের পরে পা রেখে বসে আছে। আপনি গ্রন্দনার সময় এটা কল্পনাও করতে পারতেন না। গ্রন্দনার রুমে একমাত্র ডিয়েগো ম্যারাডোনা আর ভালদানো ছাড়া বাকি যে কেউ গেলে এরকম করে দাঁড়ায় থাকতে হতো গ্রন্দনার সামনে। সেই দিনটা বদলায় দিছে এই লোকটা। এই লোকটার নামে হয়তো অভিযোগ আছে, স্বজনপ্রীতির অভিযোগ আছে, অর্থনৈতিক কিছু সমস্যার অভিযোগ আছে, সবই আছে, আপনি সার্চ করলে এগুলো পাবেন, ওইগুলো আর আজকে আলাপ না করি। আমি শুধু বলি এই লোকটা কি পজিটিভ চেষ্টা আছে, কিভাবে নেপথ্যে থেকে বদলায় দিছে। আমার তো মনে হয় না দুনিয়ার কেউ তার এই স্বীকৃতি দেবে। সারা জীবন মানুষ, ওই যে বললাম এন্টি এস্টাবলিশমেন্ট, কেউ প্রেসিডেন্ট, সেক্রেটারি, সংগঠক এদের জন্য করতালি দেয় না। আমি একটা করতালি দিয়ে রাখলাম আজকে, যে লিওনেল স্কালোনি, লিওনেল মেসিরা যেরকম একটা বিরাট ভূমিকা রাখছে, খেলোয়াড়রা প্রাণ দিয়ে দিছে, সেরকম নেপথ্যে এই লোকটারও একটা বিরাট ভূমিকা ছিল। একটু করতালি আপনাকে আমরা দিলাম, আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।